আজকে তোমাদের একটা নতুন টপিক আমি পড়াবো। প্রথমে বলি, মাইক্রোফোনটা নেই, কালকে খুব সাউন্ড ডিস্টার্ব হয়েছে, আমি বিষয়টা এখন রিকভার করতে পারিনি। মাইক্রোফোনটা ঠিক হোক বা আরও একটা নতুন ডিভাইস যদি ব্যবস্থা করতে পারি তো চেষ্টা করছি বিষয়টা, কিন্তু সময় তো থেমে থাকবে না, আমার তো পড়ানো বন্ধ রাখলে হবে না। তো আজ একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। মেনলি এই টপিকগুলো কিন্তু এর আগে কখনো আলোচনা হয়নি বা এর আগে কোনো দিনও পড়ানো হয়নি। সিবিসিএস প্যাটার্নে এই প্রথম পড়ানো হচ্ছে এবং এর উপরে বইয়ের সংখ্যাও কম আছে। আমি সেই জন্য ভাবনা চিন্তা করেছি যতটা পারা যায় সহজ সরলভাবে এবং ছোট ছোট ভিডিওর মাধ্যমে এগুলো বোঝানো। আজকের ভিডিওটা বেশি লেন্থি আমি করব না, অল্প সময়ের মধ্যে আমি ভিডিওটাকে শেষ করার চেষ্টা করব। স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে একটা ছবি, আমার ভেতরে ছবি। অ্যাকচুয়ালি আমি আর অন্য একটা সফটওয়্যারের বিষয়টা আমি এখন পড়াচ্ছি। আমি এই ছবিটাকে চেঞ্জ করে নেবো একটুখানি পরে, কারণ আমি ছবিটাকে দুটো পার্টে ভাগ করেছি। একদিকটা রেখেছি আমার ছবি, আর একদিকটা যেটা ছোট দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ডেস্কটপটা, মানে আমার মনিটরের ছবিটা। ডিজিটাল বোর্ড তো নেই, ফলে যাকে একটু দেখাতে চাইবো সেটাকে দেখাতে গেলে আমাকে প্রজেক্টর অন করতে হবে, আর প্রজেক্টর অন করতে গেলে লাইট অফ করতে হবে, একটু সমস্যা হবে। তো সেই জন্য তোমাদেরকে আমি আজকে যা কিছু দেখাবো, পড়াবো একটা 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 বিষয়কে, একটা ছোট্ট টপিককে আমি পড়াবো। হ্যাঁ, তো পড়ানোর পর পড়াতেই আমি নিজেই হ্যান্ডেল করবো বিষয়টা নিয়ে, দেখা যাক কতটা কি সম্ভব হয়, পরপরতি ইমপ্রুভমেন্ট হয় সব কিছু। কালকে পড়িয়েছি আমি, কালকের পড়ানোটা একদম সাউন্ডটা খুব বাজে হয়ে গেছে, তো সেই জন্য আমি আজকে সাউন্ড মানে কি বলবো, হেডফোনটাই খুলে দিয়েছি, মাইক্রোফোনটাই খুলে ফেলে দিয়েছি। দেখা যাক আজকে খালি গলায় ক্যামেরার যে মাইক্রোফোন আছে কতটা ভয়েস বা কতটা আমার সাউন্ড ক্যাচ করতে পারে। তো মেনলি আজকে আমি পড়াবো কি, আজকে আমি আমাদের যে ওয়ার্ল্ড সিভিলাইজেশন, বিশ্ব যে সভ্যতাগুলো আছে, সেই বিশ্ব সভ্যতাগুলো সম্পর্কে আমাদের মেসোপটেমিয়া আছে। তো মেসোপটেমিয়া শুরু করার আগে আমি প্রথমে দুটো জিনিস নিয়ে বলবো। আমি আজকে মেনলি কিন্তু পড়াবো কি না, মেসোপটেমিয়া। ওকে, তো মেসোপটেমিয়া পড়ানো শুরু করার আগে আমি কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। আমি প্রথমেই বলে দিচ্ছি যে মেসোপটেমিয়া, আমি যদি বলি কোন যুগের সভ্যতা, তাহলে মেসোপটেমিয়া কিন্তু কোন যুগের না, মেসোপটেমিয়া হচ্ছে প্রায় ঐতিহাসিক যুগ, অর্থাৎ মেসোপটেমিয়া হচ্ছে প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা। তাহলে আমি সভ্যতার যে ভাগগুলো, একদিকে ছিল প্রাক ঐতিহাসিক যুগ, আমি জানি না পুরোটা বোর্ডে এলো কি না, আমি এদিকে লিখেছি প্রাক ঐতিহাসিক যুগ, হ্যাঁ এসেছে। এদিকে আছে প্রাক ঐতিহাসিক যুগ, তারপরে প্রায় ঐতিহাসিক যুগ, আর শেষে আছে কি না ঐতিহাসিক যুগ। হ্যাঁ, বোর্ডে পাচ্ছে ঐতিহাসিক যুগ। তাহলে এই তিনটে যুগের মধ্যে মেসোপটেমিয়া হচ্ছে কোন সময় সভ্যতা না, মেসোপটেমিয়া হচ্ছে কি প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা। ভারতের সঙ্গে মেসোপটেমিয়ার মানে ভারতের সঙ্গে গোটা ওয়ার্ল্ডের এই যে তিনটে যুগ, প্রাক-ঐতিহাসিক, প্রায়-ঐতিহাসিক এবং ঐতিহাসিক, এই তিনটে যুগের প্রায় বৈশিষ্ট্যগুলো প্রায় একই রকমের। এখানে আমি এই জিনিসটা বোঝানোর আগে আমি দুটো জিনিস তোমাদেরকে বলে দেবো, যাতে করে তোমাদের এই জিনিসটা বুঝতে সুবিধা হয়। এখানে প্রাক-ঐতিহাসিক, প্রায়-ঐতিহাসিক এবং ঐতিহাসিক তিনটে যুগের মধ্যে একটা ক্ষেত্রে কি না, এখানে লিপি ছিল না। কেন বলছি কথাটা, আমি তার কারণ আছে। লিপি ছিল না, ফলে পাঠোদ্ধার করতে পারিনি। এখানে লিপি ছিল কিন্তু পাঠোদ্ধার সম্ভব হয়েছে, আর এখানেও লিপি ছিল, পাঠোদ্ধার সম্ভব হয়েছে না, এটা হয়নি, ভুল বললাম। এখানে লিপি ছিলই না, তো পড়ার কোনো গল্পই আসছে না। এখানে লিপি ছিল কিন্তু আমরা সেই লিপি পড়তে পারিনি, পাঠোদ্ধার করতে পারিনি, আমি ক্রস করে দিয়েছি। আর এখানে লিপি ছিল, পাঠোদ্ধার করতে পেরেছি। তাহলে আমরা যদি বলি মেসোপটেমিয়া সভ্যতা কোন সময় সভ্যতা, অর্থাৎ প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা। অর্থাৎ এখানে মেসোপটেমিয়ান যে লিপিগুলো, সেই লিপিগুলো সব কিন্তু পরিপূর্ণভাবে পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। বর্তমানে আস্তে আস্তে হয়তো কিছু কিছু ক্ষেত্রে সেই লিপিগুলো আবিষ্কার করা সম্ভব হচ্ছে। যেমন হরপ্পা সভ্যতার লিপিতে দীর্ঘদিন আমরা জানতাম না যে অ্যাকচুয়ালি কি লিখেছে তারা, কিন্তু সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমরা দেখেছি যে হরপ্পা সভ্যতার লিপি কিন্তু আবিষ্কার হয়েছিল বা হয়েছে এখন বর্তমানে। যাই হোক, ছাড়ো। তাহলে এই তিনটে যুগের মধ্যে আমার আলোচনার বিষয় কোনটা, মেসোপটেমিয়া।
অ্যাকচুয়ালি মেসোপটেমিয়া সভ্যতাটা কিভাবে মানে প্রায় ঐতিহাসিক যুগের এলো এবং তার কি বৈশিষ্ট্যগুলো ছিল সেইগুলো আমি একটু আলোচনা করব, তারপরে বলবো। তাহলে মেসোপটেমিয়া যুগের সভ্য মানে মেসোপটেমিয়া যেহেতু প্রায় ঐতিহাসিক যুগের, তাহলে এই সময় কি না না এই সময়ের লিপি কিন্তু আমরা পাঠোদ্ধার করতে পারছি না। তাহলে এই যুগের বৈশিষ্ট্য যদি আমি বলি, নাম্বার 1 কি না লিপি পাঠোদ্ধার সম্ভব হয়নি। তাহলে আমি আগেই বলেছি লিপি পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। তারপরে কি এই যুগে আর একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছিল। এর আগে পর্যন্ত মানুষ শিকারী জীবনযাপন করত। আমরা প্রাচীন যদি আমরা দেখি এই প্রাকৈতিক যুগে 3টে ভাগ ছিল, 2, 3। একটা ছিল প্রাচীন প্রস্তর যুগ, একটা ছিল মধ্য প্রস্তর যুগ, আর একটা ছিল নব্য প্রস্তর যুগ। এই পুরো প্রস্তর যুগে আমরা দেখেছি কি না মানুষ কিন্তু পুরোপুরি শিকারী জীবনযাপন করেছে। অর্থাৎ প্রস্তর যুগে মানুষ কিন্তু কিরম জীবনযাপন করেছে না প্রস্তর যুগে মানুষ শিকারী জীবনযাপন করেছে। সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে কি না এই শিকারী জীবনের পরিবর্তন ঘটছে। এবং এখানে এসে মানে প্রায় ঐতিহাসিক যুগে এসে মানুষ উৎপাদন শুরু করেছে। উৎপাদন, এখানে উৎপাদন বলতে আমরা যদি আমরা বলি খাদ্যশস্য উৎপাদনে বলতে পারি, আবার পশুপালন বললে ভুল হবে না, মানে পশুকে নিজের খাবারের জন্য ব্যবহার করা। এটার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে খাদ্যশস্য উৎপাদন। তাহলে প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতাগুলো আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি না এটা হচ্ছে কি না খাদ্য উৎপাদন করতো। আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে কি না এই যুগে মানে প্রায় ঐতিহাসিক যুগে তাম্রপ্রস্তর এবং ব্রোঞ্জ যুগ, এই সময় সভ্যতা কি না তাম্রপ্রস্তর আর ব্রোঞ্জ এই দুই যুগের সভ্যতা প্রবেশ করছে। কোন কোন যুগে? তাম্রপ্রস্তর যুগ আর ব্রোঞ্জ যুগ। এখানে আমি একটা জিনিস বলে দিই যে তাম্র এবং প্রস্তর, দেখো এই টাইমটাকে এই পুরো প্রাকৈতিক যুগের মানে প্রাচীন প্রস্তর, মধ্য প্রস্তর এবং নব্য প্রস্তর, এই যুগে মানুষের একটাই মেটেরিয়াল ছিল, সেটা হচ্ছে পাথর। যেহেতু এই যুগে মানুষ পাথর দিয়ে অস্ত্রশস্ত্র বানাতো, পাথর দিয়ে তোমার দৈনন্দিন জিনিসপত্র বানাতো, পাথর দিয়ে তাদের অলংকার বানাতো, সেই জন্য এই যুগটাকে বলা হচ্ছে কি প্রস্তর যুগ। প্রাচীন প্রস্তর, মধ্য প্রস্তর, নব্য প্রস্তর। কিন্তু এই যে পাথরের যে ব্যবহার, এই ব্যবহারটা তো হঠাৎ একদিনে থেমে যায়নি। মানে একটা যুগ থেকে আরেকটা যুগের যে রূপান্তর, অর্থাৎ প্রাগৈতিহাসিক যুগ থেকে প্রায় ঐতিহাসিক যুগের যে সভ্যতার যে রূপান্তর, সেই রূপান্তরের যে মাঝের যে সময়টা কিন্তু অনেকটা দীর্ঘ সময়। মানে মানুষ হঠাৎ করেই পাথর ছেড়ে দিয়ে তামার ব্যবহার শুরু করেনি। তাহলে এখানে কিন্তু পাথর যখন সভ্যতার বিবর্তন ঘটছে তখন মানুষ, তাহলে প্রাগৈতিহাসিক যুগে মানুষ পাথরের ব্যবহার করতো। এবার প্রায় ঐতিহাসিক যুগে এসে মানুষ তামা এবং ব্রোঞ্জ এক্সেট্রা ধাতু ব্যবহার করছে। এখানে তাহলে মানুষ পাথরের ব্যবহার করতো, পাথরের ব্যবহারটা কিন্তু প্রায় ঐতিহাসিক যুগে থেকে গেছে। তার সঙ্গে এখানে প্রথম তামার ব্যবহার শুরু হলো। তাহলে তামা প্লাস পাথর কি হলো? তামা পাথর, অর্থাৎ তাম্র প্রস্তর। তাহলে তাম্র প্রস্তর যুগ কেন বলা হচ্ছে না প্রস্তর যুগে যে পাথরের যে ব্যবহারগুলো ছিল, সেই পাথরের ব্যবহারগুলো কিন্তু মানুষ মানে প্রায় ঐতিহাসিক যুগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই পাথরের ব্যবহার করছে। আর প্রায় ঐতিহাসিক যুগে এসে মানুষ ধাতু হিসাবে কি প্রথম ব্যবহার করছে? তামা। তাহলে তামা ব্যবহার শুরু করেছিল, আর আগের যুগ থেকে পাথরের ব্যবহারটা কন্টিনিউ হয়েছিল। সেই জন্য এই সময়টাকে বলা হয় কি না তাম্র প্রস্তর যুগ। মিলল? এবার তাম্র প্রস্তর যুগ আর ব্রোঞ্জ যুগ, এই যুগে আর একটা ধাতুর ব্যবহার শুরু হলো, সেটা হচ্ছে ব্রোঞ্জ ধাতু। ঠিক আছে, এবার এইখান পর্যন্ত বোঝানোর পর আমি আর একটুখানি আগাবো। তাহলে আমি একটা জিনিস বুঝতে পারলাম যে প্রাচীন প্রস্তর যুগে আমরা হ্যাঁ আমি ঠিক আছে এটা মুছে দিয়ে আমি আর একটুখানি আগাচ্ছি। এবার আস্তে আস্তে আগাবো। আমি এক্ষুনি দেখাবো কিছু, আগে আমি প্রাক প্রথমটা বলে নিলাম। ওকে, তাহলে মেসোপটেমিয়া যুগ কোন যুগের? না মেসোপটেমিয়া যুগ হচ্ছে প্রায় ঐতিহাসিক যুগ। এই যুগটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে কি না তাম্র প্রস্তর যুগ আর কি বললাম? তাম্র প্রস্তর যুগ আর ব্রোঞ্জ যুগ। ওকে, তাহলে তাম্র প্রস্তর যুগ আর ব্রোঞ্জ যুগ এই দুটো ভাগে ভাগ করা হয়েছে প্রায় ঐতিহাসিক যুগটাকে। এবার অ্যাকচুয়ালি দেখো
এই যুগের শেষ, মানে এই ঐতিহাসিক যুগ শুরু হচ্ছে কোনখান থেকে? প্রাচীন থেকে, যেখানে পাথর ব্যবহার হতো। আর এই যুগের শেষ হচ্ছে নাকি না লোহার ব্যবহারের আগে পর্যন্ত, লোহার ব্যবহারের আগে পর্যন্ত। তাহলে প্রাচীন প্রস্তর যুগ শেষ হচ্ছে, শুরু হচ্ছে আমাদের প্রাগৈতিহাসিক যুগ, আর লোহার ব্যবহার শুরু হচ্ছে আমাদের প্রাগৈতিহাসিক যুগ শেষ হয়ে যাচ্ছে। ওকে, এবার আমরা চলে আসবো আস্তে আস্তে আমাদের যে টপিক মেসোপটেমিয়া সভ্যতা। দেখো বারবার বলছি, যে জিনিসগুলো বলবো একটু মন দিয়ে শুনবে, কারণ এই টপিকের ওপর কিন্তু বই তো পাবেই না, আর ইউটিউবে যে ভিডিও কথা বলো সেখানে এই যে টপিকগুলো হচ্ছে বাংলায় ভিডিও কিন্তু এর মানে না থাকাই, কারণ এই প্রথম পড়ানো হচ্ছে তো সেই জন্য বাংলার ভিডিও অতটা পাবে না তোমরা। চলে আসো, আমি কিন্তু একদম ডিটেলস নিয়ে আলোচনা করব। আমি এতে মেসোপটেমিয়া সভ্যতা কিছুই পড়াবো না, জাস্ট মেসোপটেমিয়া সভ্যতা কোথায় গড়ে উঠেছিল, এই মেসোপটেমিয়া সভ্যতা যে তাম্রপ্রস্তর যুগের সেই বৈশিষ্ট্য হিসাবে কোথায় কোন নিদর্শনগুলো পাওয়া গেছে, কি নিদর্শন পাওয়া গেছে, এবং সেগুলো সম্পর্কে দেখাবো আমি। ওকে, আজকে তাহলে আমি ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করবো, বড় বিষয় না, ছোট্ট টপিক। তোরা বর্তমানে নাহলে কি হয়, ভিডিও 1 ঘন্টা আপ হয়ে যায়, এবং তোরা বলিস যে স্যার বড় ভিডিও হয়ে যাচ্ছে, ধৈর্য থাকছে না, তো সেই জন্য আমি চেষ্টা করবো আজকে একটু ছোট ছোট আকারের ভিডিও দেওয়ার জন্য। চলো, প্রথমে আমি চলে যাচ্ছি আমাদের ডেস্কটপে গিয়ে আমরা আমাদের যে জিনিসগুলো দেখাবো আমরা। ওকে, দেখো আমি আমার মনিটরে দুটো ছবি আছে, একদিকে আমি আছি আর একদিকে একটা ম্যাপ আছে। তো যে ম্যাপটা আছে সেই ম্যাপটা নিয়ে আলোচনা করার আগে আমি প্রথমে কিছু পড়ানোর পর তারপরে ম্যাপটা বলবো। মেনলি আমাদের ইন্ডিয়ান হিস্ট্রিতে আমরা দেখেছি যে হরপ্পা সভ্যতা হচ্ছে কোন যুগের সভ্যতা না প্রায় ঐতিহাসিক যুগে। হরপ্পা সভ্যতার সময়কাল যদি বলি আমরা, হরপ্পা সভ্যতার সময়কাল কত, তো এ নিয়ে বিতর্ক আছে। কেউ বলছে যে 3000, কেউ বলছে 2750। যাই হোক, আমি অ্যাপ্রক্সলি আমি ধরে নিচ্ছি হরপ্পা সভ্যতার সময়কাল 3200 BC। ঠিক সেরকম এখানে ইউরোপের ক্ষেত্রে আমরা যদি ইউরোপের ক্ষেত্রে বলি, ইউরোপের ক্ষেত্রে 3500 BC কে কি না প্রায় ঐতিহাসিক যুগের সূচনাকাল বলে উল্লেখ করা হচ্ছে। কত না 3500 BC-তে। এবং বলা হচ্ছে যে এই সময় নাকি ইউরোপে ব্রোঞ্জের প্রথম আবির্ভাব ঘটেছিল, ব্রোঞ্জের আবিষ্কার ঘটেছিল। মেনলি কি বললাম যে তাম্রপ্রস্তর যুগ আর লৌহ যুগ, এই দুটো যুগের মাঝামাঝি হচ্ছে কি না এই যুগ। এখন এই সভ্যতার বিকাশটা কোথায় ঘটছে, ম্যাপটা দেখো, আমি তোমাদের ম্যাপটা দেখাচ্ছি, আমার কার্সারটা দিকে লক্ষ্য রাখো। মেনলি এই যে সভ্যতা বিকাশ করছে এটা হচ্ছে মেডিটেরিয়ান সি, ভালো করে দেখবে, এটা হচ্ছে মেডিটেরিয়ান সি অর্থাৎ ভূমধ্যসাগরের ঠিক পূব দিকটা কোন জায়গায় দেখো, সাইরিয়া বা সিরিয়া বলা হয়, সিরিয়া, ইরাকের এই পাশের এই জায়গাটা ইরান আছে, এটা দেখা যাচ্ছে না। আচ্ছা, ইজিপ্ট, উত্তর ইজিপ্ট, তুর্কি, গ্রিস, এই জায়গাটা মেনলি আমি যেখানে কার্সারটা ঘোরাচ্ছি দেখো, মানে এই জায়গা থেকে এই পুরো জায়গাটা, ঠিক আছে, সাউথ আফ্রিকার কিছুটা অংশ আর ইজিপ্টের কিছুটা অংশ, এই পুরো জায়গাটা কিন্তু জুড়ে ব্রোঞ্জ যুগের সভ্যতার নিদর্শন পাওয়া যাচ্ছে। মেনলি কি বললাম, এখানে যার নাম বলে দিচ্ছি আমি, মিশর আছে, প্যালেস্তাইন আছে, ইরাক আছে, ইরান আছে, তারপরে আনাতোলিয়া আছে, তারপরে তোমার আক্কাদ আছে। হ্যাঁ, এই পুরো জায়গাটায় আমাদের মেসোপটেমিয়া সভ্যতার নিদর্শন পাওয়া যাচ্ছে। মানে মেসোপটেমিয়া সভ্যতা বলে ভুল হবে, ব্রোঞ্জ যুগের নিদর্শন। মানে আমি কি বললাম, আমরা মেসোপটেমিয়া সভ্যতা আলোচনা করছি, সেটা কোন যুগের সভ্যতা, সেটা হচ্ছে ব্রোঞ্জ যুগের সভ্যতা। তো প্রথমে প্রাক-পতন হিসেবে আমি ব্রোঞ্জ যুগ নিয়ে আলোচনা করছি, মেসোপটেমিয়াকে পাশে রেখে আমি ব্রোঞ্জ যুগ নিয়ে আলোচনা করবো, তারপর মেসোপটেমিয়া পড়া শুরু করবো। মেনলি আমি ধরে নিচ্ছি আমার এখন আলোচনার টপিক হচ্ছে ব্রোঞ্জ যুগ। ইউরোপের ইতিহাসে যে ব্রোঞ্জ যুগ, এই ব্রোঞ্জ যুগে তো একাধিক সভ্যতার বিকাশ ঘটেছিল, মেসোপটেমিয়া সভ্যতা বলো, সুমেরিয়ান সভ্যতা বলো। তো এই যে সভ্যতাগুলো বিকাশ ঘটছে, সেই সভ্যতাগুলো আগে পড়ানোর আগে আমি প্রথম তোমাদের আলোচনা করব ব্রোঞ্জ যুগ, সেই যুগের সভ্যতাগুলোর বিকাশ ঘটছে। তাহলে কোন কোন জায়গা সেটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, তোমরা স্ক্রিন থেকে একটুখানি জুম করেই হোক বা একটুখানি ভালো করে দেখে নিতে পারো। ওকে, চলে আসো। তাহলে এই যে মেসোপটেমিয়া, এই যে তোমার ব্রোঞ্জ যুগে যে টাইমটা বললাম, এই ব্রোঞ্জ যুগের এই জায়গায় সভ্যতার বিকাশ ঘটছে। এবার ভালো করে একটা জিনিস ভালো করে বলো তোমরা,
মেসোপটেমিয়া বা আক্কাদ সাম্রাজ্য, হ্যাঁ, মেসোপটেমিয়ার একটা সাম্রাজ্যের নাম হচ্ছে আক্কাদ বংশ বা আক্কাদ সাম্রাজ্য। এই আক্কাদ বংশের একটা নিদর্শন পাওয়া গেছে। যে নিদর্শনটা কোথায় পাওয়া গেছে না আক্কাদীয় সাম্রাজ্যের একটা বা আক্কাদীয় সাম্রাজ্যে পাওয়া গেছে। আক্কাদ সাম্রাজ্যের রাজা সারগন বলে একজন ব্যক্তি ছিল, তার নাকি একটা ব্রোঞ্জের মাথা পাওয়া গেছে। আই মিন তার যে মুখটা, সেই মুখটা একটা ব্রোঞ্জের মানে মূর্তি পাওয়া গেছে। এই হচ্ছে সেই মূর্তি। যে মূর্তির আমি একটা চোখ দেখতে পাচ্ছি, দেখো ওই চোখটা কিন্তু একটু ভেঙে গেছে, ওদিকে চোখটা ভালো রয়েছে। এটা হচ্ছে সারগনের ব্রোঞ্জ মূর্তির মাথা। দেখো আমি জাস্ট বলছি আজ থেকে 3500 বেশি, কতদিন আগে, আজ থেকে 3500 বেশিতে ব্রোঞ্জের আবিষ্কার করছে এশিয়া বা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। এবং সে যুগে ব্রোঞ্জের কতটা উন্নতভাবে তারা কারিগররা ছিল, যে কারণে আমরা দেখতে পাচ্ছি এত সুন্দর এবং নিখুঁত একটা ব্রোঞ্জের মূর্তি। মুখ এবং নাক দেখো কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে। আমি জানি না তোমরা বুঝতে পারছো কিনা। ওকে, এবার প্রথম প্রশ্ন হচ্ছে যে এই যে আমরা ব্রোঞ্জ যুগ বলছি, আমার প্রশ্ন এই যে মধ্য এশিয়াতে কে বা কারা এই প্রথম ব্রোঞ্জের আবিষ্কার করছে বা ব্রোঞ্জের ব্যবহার করছে? তাহলে মধ্য এশিয়ায় কে বা কারা এই ব্রোঞ্জের ব্যবহার করছে বা আবিষ্কার করছে? এই প্রসঙ্গ নিয়ে কিন্তু ঐতিহাসিকদের মধ্যে প্রচুর বিতর্ক আছে। তো বলা যেতে পারে মেনলি কিন্তু গোটা ওয়ার্ল্ডের মধ্যে এশিয়াতেই কিন্তু প্রথম ব্রোঞ্জের নিদর্শন পাওয়া গেছে। মানে যে নিদর্শনগুলো পাওয়া গেছে তার মধ্যে সবচেয়ে প্রাচীনতম নিদর্শন হচ্ছে এশিয়ায়। অর্থাৎ এরা বলতে পারি যে এশিয়াতে কিন্তু প্রথম ব্রোঞ্জ যুগের সভ্যতার বিকাশ ঘটেছিল। এবার এশিয়ার কোথায় কোন গোষ্ঠী কিভাবে করেছিল সেগুলো নিয়ে একটু ডিসকাস করব। আমরা এশিয়ায় ব্রোঞ্জের যে নিদর্শন পাওয়া গেছে, সেই ব্রোঞ্জের নিদর্শন হিসাবে প্রথমে একটা আমরা একে সভ্যতাগুলো নিয়ে আলোচনা করব। প্রথম বলবো ইরাকের জেমদাও গোষ্ঠী। প্রথমে নাম বলবো না ইরাকের জেমদাও গোষ্ঠী। এই জেমদাও গোষ্ঠী এরা যেসব ব্রোঞ্জের নিদর্শনগুলো মানে আবিষ্কার করেছে, তার মধ্যে ব্রোঞ্জের হাতুড়ি ছিল। আমি তোমাদের ছোটটা দেখাচ্ছি, দেখো ইরাকের জেমদাও গোষ্ঠী ব্রোঞ্জের যেসব জিনিসগুলো তারা ব্যবহার করতো, এইগুলো সেই জিনিসপত্রগুলো, ঠিক আছে। হাতলগুলো নতুন করে লাগানো হয়েছে, হাতলগুলো আগের নয়। হাতলগুলো দেখে তোমাদের মনে হচ্ছে কি নতুন জিনিস, না, হাতলগুলো পরবর্তীকালে লাগিয়ে এগুলো মিউজিয়ামে রাখা হয়েছে। তাহলে ইরাকের জেমদাও গোষ্ঠী এরা কিন্তু এদের এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খ্রিস্টপূর্ব 3000 BC বা এই সমসাময়িক কিন্তু আমরা ব্রোঞ্জের হাতুড়ি পাচ্ছি, ছুরি পাচ্ছি বা আরো নানা রকম জিনিস পাচ্ছি। তাহলে জেমদাও গোষ্ঠী থেকে আমরা প্রথম কি পাচ্ছি না হাতুড়ি, ছুরি, বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র আমি আরো দেখাবো পরবর্তীকালে আরো কি অস্ত্র আছে, আমি সেগুলো একটা দেখাবো। ওকে, তাহলে প্রথমে ইরাক, তারপর কোথায় আনাতোলিয়া, কোথায় নাম্বার 2 আনাতোলিয়া বলে একটা জায়গা রয়েছে। এই আমি যখন বলছিলাম যে পুরো ম্যাপটা আমি ওখানে উল্লেখ করেছি। এই যে আনাতোলিয়া বলে জায়গা রয়েছে না, এই আনাতোলিয়াতে 2400 BC থেকে 2400 BC থেকে 2200 BCর মধ্যে আমরা ব্রোঞ্জের নিদর্শন পাচ্ছি। কোথায় না আনাতোলিয়া, নামগুলো একটু মনে রাখতে হবে। ওকে, তাহলে আনাতোলিয়ায় কবে না 2400 BC থেকে 2200 BCর মধ্যে আমরা কিছু ব্রোঞ্জের জিনিসপত্র নিদর্শন পাচ্ছি। এছাড়াও আলাস্কায় কিন্তু আমরা এই সময় কিছু ব্রোঞ্জের নিদর্শন পাচ্ছি। সেখানে কিন্তু নানান রকমের ব্রোঞ্জের যে জিনিসগুলো পাওয়া যাচ্ছে, কি এখানেও কিন্তু ব্রোঞ্জের হাতুড়ি পাওয়া যাচ্ছে। আলাস্কায় যখন খনন করা চালানো হয়েছে, সেখানে কি পাওয়া যাচ্ছে, ব্রোঞ্জের হাতুড়ি পাওয়া যাচ্ছে, পুরুষের সমাধির সঙ্গে অস্ত্রশস্ত্র। এখানে বলা হচ্ছে কি যে যখন পুরুষকে সমাধি করা হচ্ছে, সেখানে পুরুষের সমাধির সঙ্গে কি না এদের সঙ্গে দেয়া হচ্ছে অস্ত্রশস্ত্র। সেটা কিসের তৈরি না সেটা হচ্ছে ব্রোঞ্জের তৈরি। আর নারীদের যে সমাধিগুলো ছিল, নারীদের সমাধির সঙ্গে দেওয়া হতো কি না অলংকার।
তাহলে পুরুষের সমাধির সঙ্গে দেওয়া হতো অস্ত্রশস্ত্র এবং নারীর সমাধির সঙ্গে দেওয়া হচ্ছে অলঙ্কার। এটা থেকে স্পষ্ট যে পুরুষরা যুদ্ধ করতে ভালোবাসতো, একটু সাহসী ছিল, মানে পুরুষরা অস্ত্র ভালোবাসতো আর নারীরা অলঙ্কার ভালোবাসতো। এবার এছাড়াও দেখা যাচ্ছে কি না, এখানে বিভিন্ন ধরনের অলঙ্কার পাওয়া গেছে ধর্মীয় অনুষ্ঠান যখন পুজো হতো, যেমন পুজোর ঘট বা গ্লাস টাইপের কিছু, হ্যাঁ, বা বিভিন্ন ধরনের নারী মূর্তি। আচ্ছা, আমি দেখাচ্ছি আলাস্কায় যে ধরনের জিনিসপত্রগুলো পাওয়া গেছে, এই হচ্ছে সেই আলাস্কার জিনিসপত্র। আলাস্কায় কিন্তু একটা পুরো নিরেট ব্রোঞ্জের একটা নারী মূর্তি পাওয়া গেছে, যার মাথায় একটা প্লেট বা থালা টাইপের কিছু দেওয়া আছে। ওকে, এটা কি ইন্ডিকেট করে আমি জানি না, কিন্তু একটা নারী মূর্তি পাওয়া গেছে। আলাস্কায় মাটি খনন করার পরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ষাঁড়ের ছবি পাওয়া গেছে, বিভিন্ন টাইপের ষাঁড়। তার মধ্যে আমি তোমাদের একটা ষাঁড় দেখাচ্ছি, দুটো ষাঁড় দেখাচ্ছি। দেখো, এই একটা ষাঁড়ের ছবি পাওয়া গেছে, এটা নিরেট, এটাও নিরেট। ষাঁড়টার মধ্যে কিন্তু অতটা বেশি কারুকার্যতা নেই, কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে এটা একটা ষাঁড়। ওকে, আর কি পাওয়া গেছে না, এই সময় আরও এক ধরনের ষাঁড়। এই ষাঁড়টা দেখো অত্যন্ত স্পষ্ট এবং পরিষ্কার, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে এটা ষাঁড়। তাহলে আমরা কি দেখতে পেলাম না, এই পুরো ব্রোঞ্জ যুগের যে নিদর্শনগুলো পাওয়া গেছে, সেখানে দৈনন্দিন জীবনের প্রত্যেকটা জিনিসের সঙ্গে সঙ্গে তার সঙ্গে সঙ্গে আর কি পাওয়া যাচ্ছে। আরেকটা বলি, নাম্বার 4, হিটাইট একটা অঞ্চল নাম। এই হিটাইট অঞ্চলে আমরা ব্রোঞ্জের বিভিন্ন ধর্মীয় ক্ষেত্রে এবং বিভিন্ন অনুষ্ঠানে যেসব জিনিসপত্রগুলো ব্যবহার করা হয়, সেসব জিনিসপত্রগুলো আমরা কিসে দেখতে পাচ্ছি না, ব্রোঞ্জে দেখতে পাচ্ছি। তাহলে এসব মতো গোটা ওয়ার্ল্ডের প্রথম যে প্রধান কেন্দ্রগুলোতে আমরা ব্রোঞ্জের নিদর্শন পাচ্ছি, সেই কেন্দ্রগুলোর মধ্যে একটা হচ্ছে ইরাকের জেমদাও আছে, আনাতোলিয়া আছে, আলাস্কা আছে, আর হিটাইট আছে। ওকে, এই 4টি জায়গায় মেনলি আমরা বেশি করে ব্রোঞ্জের নিদর্শন দেখতে পাচ্ছি। এবার এই ব্রোঞ্জের নিদর্শনগুলো দেখিয়ে দেওয়ার পর আমি বলি যে ব্রোঞ্জ যুগে যে সভ্যতার বিকাশ ঘটেছিল, ব্রোঞ্জ যুগে একাধিক সভ্যতার বিকাশ ঘটেছিল, মেসোপটেমিয়া সভ্যতা বলো বা আরো যেসব সভ্যতা ছিল। তো এই ব্রোঞ্জ যুগের সভ্যতাগুলোর সাধারণ বৈশিষ্ট্য কি ছিল, আমি জাস্ট একটু মুখে মুখে বলে দিচ্ছি। মেনলি ব্রোঞ্জ যুগে মানে এই সময় যে সভ্যতাগুলো ছিল, সেই সভ্যতাগুলোর মানুষের জীবন একদম সহজ সরল সাধারণ। এই সময় যুদ্ধ হতো না, যুদ্ধ অনেকটাই কমে গেছিল, কারণ মানুষ উৎপাদন শুরু করেছে। আর উৎপাদন শুরু করার কারণে মানুষের মধ্যে সেই ধরনের হিংস্রতা নেই যে মানুষ আগের মতো অত লড়াই, অত ঝগড়া, অত দ্বন্দ্ব করতে থাকবে। তাহলে মানুষের জীবন কেমন, মানে মানুষের জীবন হচ্ছে সাধারণ, একদম সাদাসিধে। আর কি, এরা যে বাড়িঘরগুলো তৈরি করতো, সেই বাড়িঘরগুলোর মধ্যে একটা বৈশিষ্ট্য আছে কি না, এই বাড়িঘরগুলোর যে ভিতগুলো ছিল, মানে মাটি পর্যন্ত তৈরি হতো কি না পাথরের ভিত। মেঝে, মানে যেটাকে ড্যাম্প ঢালাই বলি আমরা, মানে মেঝের ড্যাম্প পর্যন্ত তৈরি হতো পাথর দিয়ে। আর মেঝের পর থেকে ওপরটা যেটা উঠতো, এটা কিন্তু মাটির। তাহলে মেঝের তোমার ভিত তৈরি হতো কি দিয়ে না, ভিত হতো পাথর দিয়ে, আর ভিতের ওপরে যে গাঁথনিটা হতো সেটা হতো মাটি দিয়ে। তাহলে ভিত হতো পাথর দিয়ে, আর ওপরটা হতো মাটি দিয়ে, আর ছাদ হতো কাঠ দিয়ে। তাহলে মেনলি একদম সাধারণ জীবনযাপন করতো। আর কি, এরা মানে আগের যুগের মতো বা পরের যুগের মতো এরা গৃহপালিত পশু পালন করতো। গৃহপালিত পশু হিসাবে যেরকম গরু, ছাগল, হাঁস, মুরগি এক্সেট্রা ছিল। হ্যাঁ, আরেকটা জিনিস, এই যুগে কিন্তু ব্রোঞ্জের আমরা কি বলেছি না, ব্রোঞ্জ যুগে কিন্তু তামার ব্যবহার ছিল, তাম্র ব্রোঞ্জ। হ্যাঁ, তামা, মানে একটা জিনিস বলতে ভুলে গেলাম। তাহলে প্রাচীন যুগে ছিল পাথর, এখানে বলে দিই পাথর, তারপরে এলো তামা, তারপরে এলো ব্রোঞ্জ। তাহলে প্রথম পাথর ছিল, পাথরের পর থেকে তামার ব্যবহার, তারপরে ব্রোঞ্জের ব্যবহার। তাহলে যখন পাথরের যুগের শেষ হলো, তামার যুগ শুরু হলো, মাঝের টাইমটা তামা এবং ব্রোঞ্জ দুটোই ব্যবহার করা হতো, তাই বলা হলো কি তাম্র ব্রোঞ্জ। ওকে, আবার পাথরের ব্যবহার অনেক কমে গেল, আবার এই যুগটায় তামা এবং ব্রোঞ্জ ব্যবহার করা হতো, এই যুগকে বলা হতো তাম্র ব্রোঞ্জ। এটা হচ্ছে তাম্র প্রস্তর, এটা হচ্ছে তাম্র ব্রোঞ্জ। ওকে, তাহলে এই যে যুগের কথা বলছি, এই যুগের মানুষ অর্থাৎ ব্রোঞ্জ যুগের মানুষ, এরা কি জমি যে চাষ করত, জমি যে কর্ষণ করত, সেই কর্ষণ করার জন্য যে কাস্তে ব্যবহার করত, সেটা ছিল কি তামা।
ব্রোঞ্জ যুগের মানুষ যে কাস্তে ব্যবহার করতো সেটা ছিল কি, সেটা ছিল তামার। আর কি না, এরা, আমি এখানে একটুখানি বলে দিই যে ব্রোঞ্জ যুগের মানুষের দৈনন্দিন জীবনে দৈনন্দিন জীবনযাপনে কি বলেছিলাম যে মেয়েদের সমাধির সঙ্গে অলংকার দেওয়া হতো। তো যে অলংকারগুলো দেওয়া হতো সেই অলংকারগুলো, তার মধ্যে আমি একটা নিদর্শন তোমাদের দেখাচ্ছি। মাটি খুঁড়ে যে নিদর্শনগুলো পাওয়া গেছে তার মধ্যে এই নিদর্শনটা হচ্ছে একটা অন্যতম। এটা হচ্ছে ব্রোঞ্জ যুগের আবিষ্কৃত তামার একটা, বা তামা বা ব্রোঞ্জ বা ব্রোঞ্জেরই বলো, ব্রোঞ্জের একটা অলংকার যেটা মাটি খুঁড়ে পাওয়া গেছে। ঠিক আছে, এই ধরনের অলংকার ব্রোঞ্জ যুগে মানুষ ব্যবহার করতো। আর কি, আর এরপর আমরা সে যুগের অস্ত্র নিয়ে বলছিলাম না, যে সে যুগের মানুষ বর্ষা বা যে অস্ত্রগুলো ব্যবহার করতো সাধারণ মানুষ বা যুদ্ধ করার সময়, সেগুলো হচ্ছে এইগুলো। আর একটা জিনিস তোমাদের দেখাবো আমি ওটা পটারি। হ্যাঁ, এ যুগের মানুষ কিন্তু মৃৎশিল্প, তামা ব্যবহার করলেও, ব্রোঞ্জের ব্যবহার করলেও এই যুগের মানুষ কিন্তু মাটির তৈরি জিনিসপত্রকে ব্যবহার করতে ছাড়েনি। তার নিদর্শন হচ্ছে এইগুলো। এইসব মাটির ভাঙা পাত্রগুলোকে মানে কার্বন রেটিং নয়, বিভিন্ন ধরনের পরীক্ষা করে দেখা গেছে যে এইগুলো কিন্তু বেশিরভাগ, মানে এই যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু ব্রোঞ্জ যুগের মাটির পাত্র, যেগুলো ভেঙে গেছে যে কোনো কারণেই হোক। আর আমি একটা ছবি দেখাতে চেয়েছিলাম কিন্তু ছবিটা আমি ডাউনলোড হয়নি বা আমি দিতে ভুলে গেছি। জাঁতা, এ যুগে প্রথম দেখতে পাচ্ছি যে বড় যে পাথর ছিল সেই পাথর দিয়ে, দুটো পাথরকে রেখে তারা শস্য পেশায়ের জন্য কিন্তু জাঁতা তৈরি করেছিল। ঠিক আছে, তো এটা গেল আমাদের ইউরোপের ইতিহাসে, আমাদের ওয়ার্ল্ড সিভিলাইজেশনের ব্রোঞ্জ যুগের আবির্ভাব এবং কোথায় কি ব্রোঞ্জের আবিষ্কার হয়েছে সেসব নিয়ে একটা ছোট্ট ভিডিও। আর এর সঙ্গে আমি আর একটুখানি বিষয় আলোচনা করব যে ওয়ার্ল্ড সভ্যতার ওপর, বিশ্ব সভ্যতার ওপর এই যে ব্রোঞ্জ যুগের আবির্ভাব ঘটলো, সেই ব্রোঞ্জ যুগের আবির্ভাবের ফলাফল বা গুরুত্বটা কি ছিল, অর্থাৎ ইম্প্যাক্ট অফ ব্রোঞ্জ এজ, ব্রোঞ্জ যুগের প্রভাবটা কি থাকছে। তাহলে প্রভাব আলোচনা করতে গেলে আমি 1, 2, 3 করে কয়েকটা পয়েন্ট আলোচনা করব। প্রথমে বলে দিই, এই যে ব্রোঞ্জ যুগের কথা বলছি আমি, এই ব্রোঞ্জ যুগ কিন্তু নব্যপ্রস্তর যুগের শেষ এবং নগর সভ্যতা। নব্যপ্রস্তর মানে কি বলেছিলাম, প্রস্তর যুগের যেটা বলেছিলাম তার লাস্টেরটা ছিল নব্যপ্রস্তর যুগের শেষ। আর নগর সভ্যতা কেন বললাম, আমি এই কোয়েশ্চেনটার পরই, এই টপিকটার পরই আমি একটা কোয়েশ্চেন দেখাবো, নগর বিপ্লব বা বোঝাবো। সেটা এই ভিডিও করবো না, অন্য ভিডিও হতে পারে বা ব্যাচও হতে পারে। নগর বিপ্লব বোঝাবো, অর্থাৎ ব্রোঞ্জ যুগ শেষ হওয়ার পরেই গোটা ওয়ার্ল্ড সিভিলাইজেশনে নগর সভ্যতার বিকাশ ঘটছে। তো এই যে নগর সভ্যতার বিকাশ, এটাতে গর্ডন চাইল্ড নগর বিপ্লব বলে উল্লেখ করেছেন। একটা বড় কোয়েশ্চেন হয় 10 মার্কসের, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং সালে আসে নগর বিপ্লব সম্পর্কে। তো যাই হোক, সেটা পরের কথা। তাহলে আমি বলতে চাইলাম ব্রোঞ্জ যুগের গুরুত্বটা কি না, ব্রোঞ্জ যুগ হচ্ছে নবপ্রস্তর যুগ শেষ হচ্ছে এবং নগর সভ্যতার যে সূচনা হচ্ছে তার মধ্যবর্তী যুগে তামা এবং ব্রোঞ্জের হাতিয়ার, এই সময় তামা ও ব্রোঞ্জ, এই তামা এবং ব্রোঞ্জ দিয়ে বয়রা করা হলো না রে, তামা এবং ব্রোঞ্জ দিয়ে যে হাতিয়ারগুলো তৈরি হয়েছিল সেই হাতিয়ারগুলো কিন্তু পরবর্তীকালে সভ্যতার অগ্রগতির ক্ষেত্রে, সভ্যতার বিকাশের ক্ষেত্রে সাহায্য করেছিল। ওকে, নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 পয়েন্ট কি না, এ যুগের মানুষ কিন্তু ধাতুকে গলাতো, আই মিন ধাতু গলানোর যে টেকনিক, সেই টেকনিকটা কিন্তু তারা আবিষ্কার করেছিল। আর কি করেছিল না, এই ধাতু দিয়ে তারা বিভিন্ন ধরনের জিনিসপত্র, এই ধাতু দিয়ে, তামা বলো ব্রোঞ্জ বলো, এই ধাতু দিয়ে তারা বিভিন্ন ধরনের জিনিসপত্রগুলো তৈরি করেছিল। এবার এই যে জিনিসপত্রগুলো তৈরি করছে, এর ফলে তাদের দুটো জিনিস হচ্ছে, এক, তাদের ধাতুবিদ্যা সম্পর্কে জ্ঞান বাড়ছে, আর দক্ষতা এবং অভিজ্ঞতা। তাহলে তারা ধাতু গলানোর পদ্ধতি জানতো এবং এই ধাতুকে গলিয়ে নানান জিনিসপত্র তৈরি করতো। এবং এই যে ধাতু গলিয়ে জিনিসপত্র তৈরি করার ফলে তাদের কি ধাতুবিদ্যার ক্ষেত্রে জ্ঞান আসে, যে কতটা, আমি বলছি ব্রোঞ্জ তৈরি করতে গেলে টিন এবং তামা মেশাতে হয়, তাহলে সেখানে আমি কতটা টিন দেবো, কতটা তামা দেবো, একটা তো পার্সেন্টেজ তৈরি করতে হয়। ধাতুবিদ্যা সম্পর্কে জ্ঞান আসছে, একটা জিনিস তৈরি করতে গেলে কীভাবে করতে হবে তার দক্ষতা আসছে, আগে একটা জিনিস তৈরি করেছি তারপর আবার থেকে আরেকটা তৈরি করব, অভিজ্ঞতা, অর্থাৎ দক্ষতা, অভিজ্ঞতা এবং ধাতুবিদ্যা সংক্রান্ত জ্ঞান, এই সবটাই কিন্তু কোথায় হচ্ছে না, এই ব্রোঞ্জ যুগে। আর কি বলেছিলাম
না এর আগে মানুষ শিকারী জীবনযাপন করত। বন যুগে মানুষ এসে শিকারী জীবনযাপন ত্যাগ করে মানুষ প্রথম উৎপাদন শুরু করে। অর্থাৎ আমি যদি বলি কৃষি ব্যবস্থার প্রসারের কথা, এই কৃষি ব্যবস্থার প্রসার কিন্তু এই যুগেই আসছে। কারণ এর আগে কিন্তু কাঠের ফলাদি চাষ হতো, ফলে চাষবাস অতটা ভালো হতো না। এই সময় থেকে মানুষ তামার ফলা শুরু করে, তামার কাস্তে তামার ফলে কৃষিকাজটা কিন্তু অনেক ডেভেলপ ঘটেছিল। আর এটা কি অস্ত্র শস্ত্র তৈরির ক্ষেত্রে, অস্ত্র শস্ত্র তৈরির ক্ষেত্রে এই যুগে কিন্তু একটা ব্যাপক ডেভেলপমেন্ট ঘটেছিল। এর আগের অস্ত্রশস্ত্র ছিল বেশিরভাগ কি না, এর আগের যুগের অস্ত্রের বেশিরভাগ ছিল পাথর। আমরা যদি নব্যপ্রস্তর যুগের কথা ভাবি, নব্যপ্রস্তর যুগে কিন্তু পাথরের হাতিয়ারই হতো, এবং সেই পাথরের হাতিয়ারগুলো হয়তো আগে যেরকম ছিল তার পরিবর্তে নব্যপ্রস্তর যুগে ছুঁচাড়া হয়েছে, কিন্তু পাথরের সঙ্গে একটা ধাতুর তো পার্থক্য থাকবে রে। আমি বলছি বন যুগের আগের সভ্যতা কোন সভ্যতা, না বন যুগের আগের যুগ কোন যুগ, বন যুগের আগের যুগ হচ্ছে নব্যপ্রস্তর যুগ। নব্যপ্রস্তর যুগ পর্যন্ত মানুষ কিন্তু পাথরের হাতিয়ার ব্যবহার করেছে। মধ্যপ্রস্তর যুগে হাতিয়ারগুলো এতটা মসৃণ ছিল না, নব্যপ্রস্তর যুগে হাতিয়ারগুলো মসৃণও ছিল, কিন্তু হলেও একটা পাথরের অস্ত্র আর একটা ধাতুর অস্ত্রের মধ্যে পার্থক্য নেই। ফলে এই যুগে অস্ত্র শস্ত্রের ক্ষেত্রেও কিন্তু বিরাট পরিবর্তন এসেছিল। কিরকম পরিবর্তন, না মানুষ পাথরের হাতিয়ার ছেড়ে মানুষ ধাতুর হাতিয়ার ব্যবহার শুরু করেছিল। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমরা আমাদের আজকে যে ব্রোঞ্জ যুগের যে সভ্যতা, সেই ব্রোঞ্জ যুগের সভ্যতা একটা ছোট্ট একটা ভিডিও আমি তোমাদেরকে দিলাম। আমি আশা করব তোমরা ভিডিওটা সবাই দেখে এবং বুঝতে পেরেছো কি না সেটা অবশ্যই নাহলে আমার ভিডিও দেওয়াটা ফালতু হয়ে যাবে। আমি বোঝাতে পারলাম কি না, আমি বিষয়টা বোঝাতে পারলাম কি না সেটা ভালো করে তোমরা দেখার পর আমাকে ফিডব্যাক দেবে যে স্যার আমরা বুঝতে পেরেছি। সে আমরা অনলাইন দিতে পারো বা ব্যাচে যখন দেখা হবে তখনও দিতে পারো, কিন্তু একটা ফিডব্যাক দিও যারা বুঝতে পারি যে আমি তোমরা মানে আমার বোঝানোটা তোমরা বুঝতে পেরেছো কিনা, যেন বুঝতে পারি এটা আমি। ওকে, আচ্ছা, নেক্সট টপিক হিসাবে আমি নেক্সট দিন যেটা আলোচনা করবো বা নেক্সট টাইম যেটা আলোচনা করবো, হয় মেসোপটেমিয়ার সভ্যতা শুরু করে দেবো, আর না হলে কি বলেছিলাম যে এই বন যুগের পরেই নগর সভ্যতার বিকাশ ঘটছে, যে সামগ্রিক নগর বিপ্লবটা নিয়ে আলোচনা করার পর তারপর মেসোপটেমিয়া যাবো। ঠিক আছে, কি করবো না করবো সেটা আমি পরে বলে দেবো। এই টপিকটা তোমরা সঙ্গে সঙ্গে দেখার সঙ্গে সঙ্গে আমাকে ফিডব্যাক দেবে, এতেই দেবে। তোমরা এখানেই কমেন্ট করবে যে কেমন লাগলো না লাগলো বা বুঝতে পেরেছো কিনা। আমি চাইবো যারা ভিডিওটা দেখবে, সে আমার স্টুডেন্ট হোক বা বাইরে কোনো স্টুডেন্টই হোক, যারা ভিডিওটা যখনই দেখবে তারা কিন্তু ভিডিওটা দেখার পর কিন্তু আমাকে একটা কমেন্ট দেবে। আমি বুঝতে পারবো যে ভিডিওটা কারা কারা দেখেছে, আমি বুঝতে পারবো না। ওকে, এই পর্যন্ত। ওকে, বাই।